হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মন্ডলস কোচিং। সো ফ্রেন্ডস, আজকে আরেকটি আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেটি হলো পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। তো আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। তাছাড়া প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলি চেক করে নিতে পারো। তো আজ আমি শুরু করব পার্সেন্টেজ। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজ আমি যেটা পড়াবো সেটা হলো পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। তো শতকরা জিনিসটা কি? শতকরা হলো 100 ভাগের মধ্যে কত ভাগ, সেইটাই হলো শতকরা। তো ফ্রেন্ডস, প্রথম আমরা যেটা জানতে হবে যে ধরো এক্স পার্সেন্ট বলতে কি, শতকরাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এই পার্সেন্টেজ চিহ্ন দ্বারা। তো এক্স পার্সেন্ট মানে কি? এক্স পার্সেন্ট মানে হলো 100 ভাগের মধ্যে এক্স ভাগ, এটাই হচ্ছে এক্স পার্সেন্ট। আর এইটাকেই শতকরা বলা হয়। তো এবার আরেকটা জিনিস আমরা জানি, এখানে একটা উদাহরণ যেমন দিই, যেমন ধরো 20%। 20% মানে কত? 20% মানে 100 ভাগের মধ্যে 20 ভাগ। তো এখানে 20% সমান 1/5 অংশ। এবার আমরা আরেকটা জিনিস জানি যে ধরো কোনো একটা ভ্যালু, কোনো একটা ভ্যালু পি, যদি ওই ভ্যালুটা এক্স% ইনক্রিজ হয়, অর্থাৎ এক্স% যদি বাড়ে, তাহলে ওই ভ্যালুটার মান কত হবে? তো দেখো, এক্স পার্সেন্ট মানে আমরা কত জানি, তা বললাম x/100। তো 100 ভাগের মধ্যে বাড়ছে এক্স ভাগ, এক্স% বাড়ে বলেছে, অর্থাৎ 100 ভাগের মধ্যে বাড়ছে এক্স ভাগ। তো এক্স ভাগ বাড়লে তার মানটা কত হচ্ছে? 100+x, মানে আগে 100 ছিল, এখন এক্স ভাগ বেড়েছে, অর্থাৎ এখন মানটা কত হলো? 100+x। তো 100 ভাগে আগে 100 ছিল, এখন হলো 100+x। তো কোনো একটা দ্রব্যের ভ্যালু ধরো পি, বা কোনো একটা ভ্যালু হলো পি। তো পি পি পিটা কত বাড়বে তাহলে? পিটা বাড়বে পি ইন্টু ঐকিক নিয়ম অনুযায়ী 100+x/100। অর্থাৎ কোনো একটা ভ্যালু পি এক্স% ইনক্রিজ হলে ওই ভ্যালুটার মান হবে পি ইন্টু 100+x/100। তো একটা যেমন ধরো একটা সংখ্যা 20। তো 20কে যদি একটা সংখ্যা 20, তো এইটা যদি 2% বাড়ে, তাহলে সংখ্যাটার মান কত হবে? একটা সংখ্যা 20, সেই সংখ্যাটা যদি 2% বাড়ে, তাহলে সেই সংখ্যাটার মান কত হবে? দেখো, সংখ্যাটা হচ্ছে 20, তো কত বাড়ছে? 2% বেড়েছে, মানে একশোয় 2 বেড়েছে। অর্থাৎ আর একশো ছিল, সেইটা এখন 2 বেড়ে হলো 102। 100 ছিল, সেইটা 2 বেড়েছে, অর্থাৎ এখন তার সংখ্যাটা কত হলো? 102। তো এখন সংখ্যাটা হলো 102। তো আগে কত ছিল? 100। অর্থাৎ কুড়ি কুড়ি একটা সংখ্যা 20, সেটা যদি 2% বাড়ে, তাহলে সেইটা সংখ্যাটা হবে 20 × 102/100। অর্থাৎ এটা কাটাকাটি করলে 5, 102/5। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো যে শতকরা জিনিসটা কি। এবার ধরো কোনো কোনো একটা সংখ্যা ধরো পি, তো সংখ্যাটা যদি এক্স% ডিক্রিজ করা হয়, অর্থাৎ এক্স% কমান হয়, তাহলে সেই সংখ্যাটা কি? তো সে অনুরূপভাবে সেই সংখ্যাটা কি? পি ইন্টু মানে এক্স% ডিক্রিজ করলে সেই সংখ্যাটা কত হবে? তো পি ইন্টু, তো এক্স% ডিক্রিজ করা হয়েছে, মানে 100 থেকে এক্স কমেছে। এক্স পার্সেন্ট মানে কি জানি? এক্স পার্সেন্ট মানে আমরা জানি 100 ভাগের মধ্যে এক্স ভাগ। অর্থাৎ 100 ভাগের মধ্যে কমেছে কত? এক্স ভাগ। 100-র মধ্যে কমেছে এক্স। তো আগে যেহেতু 100 ছিল, আর এক্স কমেছে, মানে এখন কত হলো? 100-x। অর্থাৎ আগে 100 ছিল, এখন 100-x হয়েছে। তো কোনো একটা ভ্যালু হচ্ছে পি, তো পি হলে এখন কত হবে? পি ইন্টু ঐকিক নিয়ম অনুযায়ী 100-x/100। অর্থাৎ এইটা লিখতে পারি পি ইন্টু 100-x/100। অর্থাৎ কোনো সংখ্যা যদি পি হয় এবং সেই সংখ্যাটা যদি এক্স% বাড়ে, তাহলে সংখ্যাটা হবে কত? বাড়লে হবে উপরে 100+x, বাই নিচে হবে 100। আর যদি কমে এক্স% তাহলে পি ইন্টু উপরে হবে 100-x, কমলে -x, আর ডিভাইডেড বাই নিচে হবে 100। অর্থাৎ কোনো সংখ্যা পি ইন্টু আগে ছিল 100, এখন হলো, যেহেতু এক্স% কমেছে, এখন হলো 100-x।
তাহলে সংখ্যাটা হবে পি ইন্টু এইটা। তো এবার আরেকটা আমি ইম্পর্টেন্ট সূত্র তোমাদের বলবো, যে ধরো কোনো একটা দ্রব্যমূল্যের কোনো একটা দ্রব্যমূল্য ধরো 8% বৃদ্ধি পেয়েছে। ধরো কোনো একটা ধরো চিনি চিনির চিনিটা হচ্ছে 8% বৃদ্ধি পেয়েছে। মানে আগে ধরো 100 টাকা, এই 60 টাকা কিলো ধরে বিক্রি হতো, তো এখন 8% ধরো 2% বেড়েছে চিনির দাম। তো বলতে চেয়েছে যে যদি মানে কোনো দ্রব্যমূল্যের জিনিসের দাম যদি 8% বাড়ে, তাহলে মানে খরচটাকে সেম রেখে চিনির পরিমাণটা কত কমাতে হবে। তার সূত্রটা হলো R/100 + R ইন্টু 100%। তো আশা করি এটা বুঝতে পারোনি। তো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো এক ব্যক্তি সে আগে 5 কেজি চিনি মাসে 5 কেজি চিনি ব্যবহার করতো এবং কত টাকা দিয়ে কিনতো? মাসে ধরো 100 টাকা দিয়ে কিনতো। এক ব্যক্তি 100 টাকা দিয়ে 5 কেজি চিনি কিনতো, অর্থাৎ প্রতি কেজি 20 টাকা। তো এবার বলতে চেয়েছে, যদি ধরো আগে তো মানে 20 টাকা কিলো ধরে কিনতো লোকটা, তো এখন ধরো ওই প্রতি কেজি ধরো 2% চিনির দাম বেড়ে গেছে। অর্থাৎ 2% বেড়ে গেছে, মানে এখন তাহলে আগে 20 টাকা করে কিন্তু এখন 2% বেড়ে গেছে। মানে 2% বেড়েছে, মানে উপরে 100 + 2 / 100 অর্থাৎ 5, অর্থাৎ 2 টাকা 40 পয়সার মতো বেড়ে গেছে। 2 টাকা 40 পয়সার মতো বেড়ে গেছে। 2 টাকা 40 পয়সার মতো বেড়ে গেছে। তো এখন আগে 20 টাকা ছিল, এখন 2 টাকা 40 পয়সার মতো বেড়ে গেছে চিনির দামটা। তো বলতে চেয়েছে এখনও ব্যক্তিটি 100 টাকারই চিনি কিনবে, মানে এই টাকার পরিমাণটা সে বাড়াবে না। তাহলে যেহেতু টাকার পরিমাণটা একই রাখবে, যেহেতু চিনির দামটা প্রতি কেজি বেড়ে গেছে, তাহলে অবশ্যই লোকটাকে চিনির পরিমাণটা কমাতে হবে। তো চিনির পরিমাণটা আগে যে 5 কেজি ব্যবহার করছিল, তো এখন কম ব্যবহার করবে, অর্থাৎ 4 কেজি ব্যবহার করবে। তো সেইটাই বলতে চেয়েছে যে চিনির পরিমাণটা সে কতটা কমাবে। মানে মানে চিনির মূল্যটা যদি প্রতি কেজি একটা পার্সেন্টেজ বেড়ে যায়, তো ব্যক্তিটি ওই একই টাকায় কত কেজি চিনি ব্যবহার করবে। তো তখন সূত্রটা হলো, যে পরিমাণটা বাড়বে অর্থাৎ R/100 + R ইন্টু 100%। এইটা হচ্ছে এর সূত্র। এবার ধরো এর ঠিক উল্টাটা, অর্থাৎ কোনো একটি দ্রব্যমূল্য ধরো 8% কমে গেল, এটা হ্রাস পেলো, কমে গেল আর কি। আগে যা ছিল তার থেকে 8% কমে গেছে। তো এখন খরচের পরিমাণটা একই রেখে, মানে খরচ বলতে কি, মানে আগে যেই টাকাটার চিনি কিনতো সেই টাকাটার পরিমাণটা একই রেখে কত কেজি চিনি সে কমাবে, মানে ব্যবহারটা কত কেজি চিনি কমাবে। তো এখানে সূত্রটা হলো যেহেতু 8% কমে যাচ্ছে, তো একই সূত্র শুধু 100 + R ছিল, এখানে 100 - R হবে ইন্টু 100, এইটা পার্সেন্টেজ। এইটা হলো এর সূত্র। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার আরেকটা জিনিস আমরা জানি, একটা সূত্র জেনে রাখা ভালো, যে কোনো একটা ধরো গ্রামে পপুলেশন সংখ্যা পি, কোনো একটা গ্রামে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা পি। তো প্রতি বছর ধরো 8% করে ওই গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো n বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? জনসংখ্যা হবে পি ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এইটা দেখে তোমরা একটা সূত্র মনে করতে পারো, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদে আমরা কি জেনেছি, যে চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে ধরো আসলটা, তো দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদে কী হিসাবে গণনা করা হয়? আসল প্লাস সুদ, অর্থাৎ আসল যেটা ছিল সেটাই থাকবে, প্লাস যে সুদটা হয়েছে সেটা যোগ হবে, এবং সেই দুটার যোগফলটাই আবার দ্বিতীয় বছরের জন্য আসল হয়ে যাবে। তো এখানে সিমিলারলি এখানে পপুলেশন পি ছিল, তো প্রথম বছরে ধরো 8% বেড়েছে, তো প্রথম বছরে 8% বাড়লে চক্রবৃদ্ধি সুদ অনুসারে পি ইন্টু 1 + R/100, এটা প্রথম বছরে।
সুদ আর আসল ধরো এখানে জনসংখ্যা যা ছিল, তো এখানে r% বাড়তে মোট জনসংখ্যা, তো n বছর পরে এর হোল টু দি পাওয়ার n, অর্থাৎ n বছর পর কোনো ওই গ্রামের জনসংখ্যা হবে p/r/x হোল টু দি পাওয়ার n। আর r% হারে যদি বছরে কমতে থাকে জনসংখ্যা, তাহলে n বছর পরে কত জনসংখ্যা হবে? তো n বছর পরে জনসংখ্যা হবে p/1 - r/x হোল টু দি পাওয়ার n, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। তো এবার আরেকটা জিনিস দেখো, যে কোনো গ্রামে কোনো গ্রামে জনসংখ্যা পি, ধরো কোনো গ্রামে জনসংখ্যা পি, এবারে প্রতি বছর r% হারে ধরো বৃদ্ধি পাচ্ছে। তো এইগুলো আমরা কী বের করছিলাম, যে গ্রামের জনসংখ্যা পি r% হারে বৃদ্ধি পেলে n বছর পরে জনসংখ্যা হচ্ছে এইটা, তো n বছর আগে আমাদের জনসংখ্যাটা বের করতে হবে। তো এটা n বছর পর জনসংখ্যাটা বের করেছি, তো এবারে আমাদের n বছর পর, তো এবারে আমাদের n বছর আগে জনসংখ্যাটা বের করতে হবে। তো n বছর আগে কত জনসংখ্যা হবে? p/1 + r/x হোল টু দি পাওয়ার n। আর যদি r% কমতে থাকে, সিমিলারলি p/1 - r/x হোল টু দি পাওয়ার n। তো এই সূত্রগুলো একটু মনে রাখবে। তো এইগুলো মনে রাখলে আশা করি পার্সেন্টেজে সব অঙ্কই হয়ে যাবে। তো তো আমরা নেক্সট প্রবলেমের দিকে এবারে যাই। সো ফ্রেন্ডস, আমাদের আজ ফার্স্ট প্রবলেম দেখো। ফার্স্ট প্রবলেম বলেছে সরোজ একটি মিউচুয়াল ফান্ডে 72,318 টাকা বিনিয়োগ করে, যেটি তার বার্ষিক আয়ের 17%। তাহলে সরোজের মাসিক রোজগার কত? দেখো কি বলেছে, যে সরোজ একটি মিউচুয়াল ফান্ডে 72,318 টাকা বিনিয়োগ করে, যেটি তার বার্ষিক আয়ের 17%। তো আমরা প্রথমে ধরে নিই যে সরোজের বার্ষিক ইনকাম অর্থাৎ বার্ষিক আয় হলো x টাকা, বার্ষিক আয় x টাকা। এবার বলেছে সে যে মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ করেছে এই টাকাটা, সেই টাকাটা হচ্ছে তার বার্ষিক আয়ের 17%। তো বার্ষিক আয় যেহেতু এক্স টাকা, তার 17% মানে x × 17,100, এইটা সমানই বলে দিয়েছে যে 17% মানে 17,100, এইটা সমানই বলে দিয়েছে যে 72,318। তো আমাদের এখান থেকে এক্স অবশ্যই বেরিয়ে যাবে, 72,318, একশোটা ওইদিকে গুণ হবে /17। তো এখানে কাটাকাটি করলে দেখো 4×7=68, 4×43, 7×2=34, 9×91, 5×7=85, 6×68, দেখো 4×7=68। তো কাটাকাটি করলে এই টাকাটা এসছে, অর্থাৎ তার বছরের ইনকাম হচ্ছে একক, দশক, শতক, হাজার, লক্ষ, 4,25,400 টাকা তার বছরের ইনকাম। তো এবার আমাকে কোশ্চেনে বলেছে সরোজের মাসিক রোজগার কত। এটা তো 1 বছরের আয়, তো মাসিক রোজগার বললে প্রতি মাসের, অর্থাৎ 12 দিয়ে ভাগ করে দিলেই প্রতি মাসে রোজগার বেরিয়ে যাবে। তো এটা 12 দিয়ে ভাগ করলে দেখো 3×12=36, 6×65, 5×12=60, 5×54, 4×12=48, 6×60, 5×12=60, 0, অর্থাৎ প্রতি মাসে তার রোজগার হচ্ছে 35,450 টাকা। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম বলেছে একটি টিভির 9% ট্যাক্স সহ বিক্রয় মূল্য 13,400 টাকা হলে, একটা টিভির 9% ট্যাক্স সহ বিক্রয় মূল্য 13,407 টাকা হলে টিভিটির চিহ্নিত মূল্য কত? তো ফ্রেন্ডস দেখো, ট্যাক্স, কোনো একটা জিনিস তুমি কিনতে যাবে, তো এখন জিএসটি চাই বা ট্যাক্স দরকার। তো একটা ধরো তুমি দোকানে জিনিস একটা টিভি ধরো কিনতে গেলে, তো টিভিটার মূল্য ধরো লেখা আছে, টিভিটার গায়ে ধরো একটা টাকা লেখা আছে যে 13,000 টাকা। তো এবার যখন তুমি তাকে যখন ওই টিভি মালিককে তুমি পে করতে যাবে টাকাটা, তো তোমাকে সে ট্যাক্স সহ টাকা চাইবে। অর্থাৎ ধরো 13,000 টাকা ছিল, সেটাকে ধরো ধরো সেখানে 5% ট্যাক্স আছে, তো সেই 13,000 টাকার উপর 5% ট্যাক্স বসাবে, তারপর মোট যে টাকাটা হবে সেই টাকাটাই সে তোমার কাছ থেকে নেবে। তো এখানে এখানে বলে দিয়েছে যে ট্যাক্স সহ, অর্থাৎ ট্যাক্স সহ টাকাটা হচ্ছে 13,407 টাকা হলে
টিভিটির উপরে যেই একটা মানে মূল্য লেখা থাকে, সেই মূল্যটা কত জিজ্ঞাসা করছে। তো চিহ্নিত মূল্য যদি আমরা এক্স টাকা ধরে নিই, তো এক্স টাকা ধরে নিলে তো এক্স টাকাটা তো দিতেই হবে, প্লাস এক্স টাকার উপরে 9% ট্যাক্স। 9% ট্যাক্স মানে 9/100। এই টোটাল টাকাটাই তো দোকানদারকে তুমি পে করবে, মানে যেটা টিভির উপরে লেখা আছে সেই টাকাটাও তো দিতেই হবে, প্লাস টিভির মূল্যের উপর যে ট্যাক্স আছে 9%, তো এক টাকার উপর 9% ট্যাক্স করলে যেটা হবে তাদের যোগফলটাই তো তুমি দোকানদারকে মেটাবে, অর্থাৎ দোকানদারকে মেটাবে 13,407 টাকা, যে বলে দিয়েছে বিক্রয় মূল্য 13,407 টাকা। তো এটা এবারে ক্যালকুলেশন করলে দেখো কত হচ্ছে। তো 100 টাকা দিয়ে লসাগু হয়ে যায়, তো 109x প্লাস ডিভাইডেড বাই 100 সমান 13,407। তো এক্স সমান 13,407 গণিত 100 ডিভাইডেড বাই 109। তো এবার ক্যালকুলেশন করলে দেখো 109-এর সাথে যদি এটা কেটে দিয়ে 109-কে 109, 10, 35, 350, তো 300 যদি করি তো 327, 327, 30, 20, 23, 237। তো 237 কত হবে, 3 দিয়ে যদি 2 দিয়ে করি, সরি এখানটা একটু ভাগটা ভুল হয়ে গেল। তো 109কে যদি এইটা দিয়ে ভাগ করি, প্রথমে দেখো 109-কে 109 যদি করি, তো 109, 134 থেকে 109 বিয়োগ করলে কত হচ্ছে, 24, 25 হচ্ছে। তো 250 মানে যদি 2 দিয়ে করি, দেখো 218, 218 250 থেকে যদি 218 বিয়োগ করি, তো 32 মানে 327, 327কে দেখো 109কে 3 দিয়ে গুণ করলে 327 হচ্ছে, অর্থাৎ 12,300 টাকা। তো ফ্রেন্ডস, টিভিটার তাহলে চিহ্নিত মূল্য কত হচ্ছে, টিভিটার চিহ্নিত মূল্য হচ্ছে 12,300 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমে যেটা বলেছে, একটি সংখ্যার গড় 4/5 অংশ এবং সংখ্যাটির 65%-এর পার্থক্য 21 হলে সংখ্যাটি নির্ণয় করো। কি বলেছে, যে একটা সংখ্যার 4/5 অংশ, অর্থাৎ সংখ্যাটা যদি এক্স ধরে নিই, তো 4/5 অংশ মানে কি, এক্স ধরে নিলে 4/5 অংশ মানে 4x/5 মাইনাস সংখ্যাটির 65%-এর পার্থক্য, অর্থাৎ সংখ্যাটির 65% মানে কত, সংখ্যাটা এক্স, তার 65% মানে 65/x, এইটা সমান বলে দিয়েছে, পার্থক্য বলে দিয়েছে 21 বলে দিয়েছে। তো ফ্রেন্ডস, এটা ক্যালকুলেশন করেই দেখি কত হয়। তো আমরা যদি 100 যদি লসাগু রাখি, তো 20 হলে 80x, 4 × 80 মাইনাস 100 1 65x, এইটা সমান 21। তা 80 থেকে 65 বিয়োগ করলে 65/70 15x। তো 15x/100 সমান 21, অর্থাৎ x সমান 2100/15, অর্থাৎ 15কে 15, 6 60, 4 × 60, 140, অর্থাৎ সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে 140। তো কি করলাম, তো একটা সংখ্যার 4/5 অংশ এবং সংখ্যাটা 65% পার্থক্য 21 বলেছে, তো সংখ্যাটা যদি এক্স ধরে নিই, তো 4/5 অংশ মানে 4x/5, আর 65% মানে x × 65/100, এদের পার্থক্য বলে দিয়েছি 21। তো এদের ক্যালকুলেশন করলে দেখো এক্সের মান বেড়ে গেছে, এক্সের মান হবে 140। সো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমে যেটা বলছে, একটি সংখ্যা 25% বৃদ্ধি করলে যে সংখ্যাটি তৈরি হয় এবং সংখ্যাটি 30% হ্রাস করলে যে সংখ্যাটি তৈরি হয়, সেই দুটি সংখ্যার পার্থক্য 22 হলে আসল সংখ্যাটি নির্ণয় করো। তো কি বলেছে, একটা সংখ্যা 25% বৃদ্ধি করছি, দিয়ে যেই সংখ্যাটা তৈরি হচ্ছে, এবং ওই সংখ্যাটাকে দিয়ে 30% হ্রাস করি, তাহলে যেই সংখ্যাটা তৈরি হচ্ছে, সেই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 22। তো একটা সংখ্যা যদি আমরা এক্স ধরে নিই, সংখ্যা এক্স ধরে নিলাম, তো 25% বৃদ্ধি করলে সংখ্যাটা কত হবে। তো দেখো, এই সংখ্যাটাকে 25% বৃদ্ধি করলে সংখ্যাটা কত হবে, তো 100 + 25 ডিভাইডেড বাই 100, যেটা আগে বললাম সূত্রতে, 100 + x ডিভাইডেড বাই 100, বৃদ্ধি করলে সংখ্যাটা তৈরি হচ্ছে এক্স ইন্টু এইটা, অর্থাৎ এক্স ইন্টু 125/100, অর্থাৎ কাটাকাটি করলে 21x/20, কাটাকাটি করলে এরকম আসবে। আরেকটা কি বলেছে, 30% হ্রাস করলে, তো 30% হ্রাস করলে সংখ্যাটা কত হবে, এক্স ইন্টু কত বলেছিলাম, উপরে তাহলে হ্রাস করছি যেহেতু এক্স মাইনাস এই 100 - অর্থাৎ এক্স মানে এখানে কত 30 ডিভাইডেড বাই 100, অর্থাৎ এক্স ইন্টু 70/100, অর্থাৎ 7x/10। তো এবার কি বলেছে, ওই সংখ্যা দুটোর পার্থক্য বলেছে,
অর্থাৎ 21x/20 মাইনাস 7x/10 এইটা সমান কত বলে দিয়েছে? এইটা সমান বলে দিয়েছে আমাদের পার্থক্য বলে দিয়েছে 22। তো ক্যালকুলেশন করলে দেখো, যদি 20 লসাগু হয় তো 21x মাইনাস 2 14x, 21x মাইনাস 14 মানে 7x, 7x/20 সমান 22। তো এক্স সমান কত বেরাচ্ছে? 22 × 20 ডিভাইডেড বাই 7। সরি ফ্রেন্ডস, এখানে একটু ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে। দেখো 125x/100 সমান, এইটা আমি 21x/20 করে দিয়েছি, এখানে ক্যালকুলেশনটা একটু ভুলে গেছে। যদি এটা 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 25, আর এইটা 5 20, তো এটা আমাদের 25x/20 হবে, 25x/20 হবে। তো আমাদের এটা 21 হবে না, এটা হবে আমাদের 25। তো 25x/20 মাইনাস 7x/10 সমান 22। তো এটা 20 যদি লসাগু হয়, 20 20 1, তো 25x মাইনাস 14x, 25x মাইনাস 14x মানে 11x। তো 11x/20 সমান 22। তাহলে সংখ্যাটা আমাদের কত হচ্ছে? x সমান 22 × 20 ডিভাইডেড বাই 11, অর্থাৎ 11 যদি এটা কাটি 2, অর্থাৎ 40। অর্থাৎ তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা আমাদের হবে 40। ফ্রেন্ডস, আমরা নেক্সট প্রবলেম দেখি। তো নেক্সট প্রবলেম বলেছে, এক ব্যক্তির মজুরি প্রথমে 50% হ্রাস করা হলো, তারপর ওই হ্রাস মজুরির ওপর 50% বৃদ্ধি করা হলো, তাহলে ওই ব্যক্তিটির ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করো। তো বলেছে একটা ব্যক্তি তার প্রতিদিন যে মজুরি পায়, একটা ধরো তার প্রতিদিন একটা মজুরি তো আছে, একটা মানে কাজ করতে গেল তার একটা মজুরি আছে। তো মজুরিটা প্রথমে 50% হ্রাস করা হলো, মানে প্রথম দিন ধরো 50% হ্রাস করা হলো, 50% কমিয়ে নেওয়া হলো। তারপরের দিন ওই যে যে পরিমাণটা হ্রাস করা হয়েছিল, যেই টাকাটা হ্রাস করা হয়েছিল তার উপর 50% বৃদ্ধি করা হলো, তাহলে ওই ব্যক্তিটির ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে দেখো, ব্যক্তিটার মজুরি যদি আমরা এক্স টাকা ধরে নিই, যদি ব্যক্তিটার মজুরি আমরা এক্স টাকা ধরে নিলাম, তো এক্স টাকা ধরে নিলে প্রথমে যে 50% হ্রাস করে দিচ্ছি মজুরিটাকে, তো 50% হ্রাস করলে মজুরিটা তাহলে এখন কত হবে? তো 50% হ্রাস করলে মজুরিটা হবে, তো আমরা কি বলেছিলাম যে হ্রাস করলে কি 100 মাইনাস এক্স, অর্থাৎ 100 মাইনাস 50। তো 100 মাইনাস 50 ডিভাইডেড বাই 100, এটা আমরা সূত্রে বলেছিলাম। তো তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে তোমার এক্স ইন্টু 50/100, এইটা হলো, এইটা হচ্ছে হ্রাস করার পর মজুরি, এটা হ্রাস করার পর মজুরি এইটা। তো এবার আমাকে বলেছে ওই হ্রাস মজুরির উপর 50% বৃদ্ধি করা হলো, অর্থাৎ এই যে হ্রাস মজুরিটা এটা বেড়ালো, এর উপর এবার 50% বৃদ্ধি করা হলো। তো এর উপর 50% বৃদ্ধি করলে, উপরে আমরা কি বলেছিলাম? বৃদ্ধি করলে 100 যুক্ত এক্স, মানে যে পার্সেন্টটা বৃদ্ধি হচ্ছে, তো এখানে 50% বৃদ্ধি হচ্ছে মানে 100 প্লাস 50, 100 প্লাস 50 ডিভাইডেড বাই 100। তো তাহলে কি হচ্ছে? এক্স ইন্টু 50/100 ইন্টু 150/100, এটা হচ্ছে তো। তো এবার দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্যই কেটে যাচ্ছে, তাহলে আমাদের কত হচ্ছে? 75x/100, 75x/100, এটা তো হচ্ছে। তো আমাদের কি বলেছে? ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। আগে তোমার মজুরি ছিল এক্স টাকা, এখন হয়েছে 75x/100, তাহলে অবশ্যই এক্সের থেকে 75x/100টা তো ছোটো, এক্সের থেকে 75x/100 তো ছোটো, তাহলে শতকরা ক্ষতির পরিমাণটা কত হচ্ছে? তো আগে ছিল এক্স টাকা, এখন পাচ্ছে 75x/100 টাকা, তো এই টাকাটা কম পাচ্ছে। তো কতর মধ্যে, মানে আগে কত ছিল? এক্স, এইটা ইন্টু 100, শতকরা যেহেতু বের করতে বলেছে, তো সমান যদি ক্যালকুলেশন করি দেখবে 100 মাইনাস 75, অর্থাৎ 25x/100, এর নিচে এক্স একটা রয়েছে ইন্টু 100, তো এক্স এক্স কেটে যাবে, 100 কেটে যাবে, অর্থাৎ 25%, অর্থাৎ তার ক্ষতির শতকরা পরিমাণটা কত হলো? ক্ষতির শতকরা পরিমাণ হলো 25%। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, ভিডিওটা যেই পর্যন্তই, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে অল সিলেক্ট করে দেবে।